তোমাদের এই যে তোমরা যে আমার কাছে পড়ছো, এরা এরা কি হারাম করতে চাচ্ছ আমার জিনিসপাতি? না? তো দেখো, এখন কথা হলো এই যে কম্পিউটার নেটওয়ার্ক, তো কম্পিউটার নেটওয়ার্ক মূলত কয় প্রকার? এক, দুই, মানে তিন প্রকার, বুঝছো? তো এখন ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার? পাঁচ প্রকার। একটা হলো প্যান, একটা হলো ল্যান, একটা হলো ক্যান, একটা হলো ম্যান, আর একটা হলো ওয়ান। তো এখন কথা হলো এসব কি জিনিস আমি তোমারে বলি। প্যান মানে হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা বলছিলাম যে ব্লুটুথ টু হ্যান্ডম্যান। আচ্ছা, তো ল্যান ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, বুঝছো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ক্যান মানে হলো, ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তো এরপরে আমি যদি বলি ওয়ান, ওয়ান মানে কি? ওয়ান মানে কি বলো? ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো আমরা বলতে পারি। তো এখন কথা হলো এই যে আমাদের ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ক্যান মানে হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু জাস্ট ফুল গুলো একটু জেনে রাখলে আর কি, আর কিছু না। এবার আমি তোমার যদি বলি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, এই যে এই সম্পর্কে তোমার যদি একটু বিস্তারিত হালকা পাতলা বলি, তাইলে দেখবা যে এটা মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি ব্লুটুথ, বুঝছো? তো এখন ব্লুটুথের যে সাধারণ যে দূরত্ব, সেটা তুমি জানো যে 10 মিটার পর্যন্ত হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমার এই যে ব্লুটুথ, বুঝছো? এই যে প্যান, এই প্যানের মধ্যে কি কি আছে? ব্লুটুথ আছে, এরপরে ইনফ্রারেড আছে, ইত্যাদি প্রযুক্তি তোমার ব্যবহার করা যায়। এগুলা খুব বেশি দরকার না, পরীক্ষাতে যদি অল্প একটু আসে তাইলে লিখে দিতে পারো যেন সেরকম। লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কি আছে? লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ওয়াইফাই প্রযুক্তি আছে। ওয়াইফাই আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই সাধারণত 1 কিলোমিটারের মধ্যে তোমার হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত যুক্ত করতে পারে ল্যান। আচ্ছা, এরপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কি? আর দেখো, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হলো এক বা একাধিক ল্যান মিলে বা এক বা একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হয়। তো এখন এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের যে বিস্তৃতি, সেটা হলো 1 থেকে 5 কিলোমিটারের পর্যন্ত, 1 থেকে 5 কিলোমিটারের মতো। আচ্ছা, এবার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? মেট্রোপলিটন মানে একটা বড় জায়গা কিন্তু। তো এখন আহ শহরের বিভিন্ন স্থানে কম্পিউটার গুলোকে একসাথে যুক্ত করার জন্য আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি সেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর উদাহরণ হলো ওয়াইম্যাক্স, বুঝছো? দেখো না, আমাদের এর কভারেজ কত? এরিয়া কভারেজ হচ্ছে 50 থেকে 70 মাইল, বুঝছো? 50 থেকে 70 মাইল। এর আমাদের উদাহরণ কি কি থাকতে পারে? ওয়াইম্যাক্স আর ওয়াকি টকি, ওয়াইম্যাক্স আর ওয়াকি টকি, বুঝছো? এগুলা এগুলা আমি একটু টেনে পড়াই যাচ্ছি, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আমি তোমার বলি মডেম কি। মডেম হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে, আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নিয়ে যায়, তাকে আমাদের মডেম বলে। তো মডেম কি? যে ডিভাইসের সাহায্যে ডিজিটাল সিগন্যাল অ্যানালগে রূপান্তরিত হয়, আবার অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়, তাকে আমাদের মডেম বলা হয়, বুঝছো? এরপরে আমি যদি বলি এনআইসি কার্ড কি। এনআইসি কার্ড কি? দেখো, নেটওয়ার্ক ইন্টারফারেন্স কার্ড। এটা হচ্ছে তোমার কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য বিশেষ ইন্টারফারেন্স যে কার্ড দরকার হয়, বা বিশেষ ইন্টারফারেন্সের যে দরকার হয়, তাকে তোমার এনআইসি কার্ড বলা হয়। ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেগুলো সেখানে আমি টাইম দিব। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে তোমার হাব কি। হাব হলো অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীভূত হয় বা যুক্ত হয়। এক কথায় মাল্টিপ্লাকের মতন অনেকগুলো প্লাক থাকে, যেখানে তোমার ওই গুলা দিয়ে, ওই তার দিয়ে আমরা একসাথে অনেকগুলো কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। আর সুইচ কি? সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস। সুইচ কি? বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, রাউটার কি? রাউটার আমরা সবাই দেখেছি। রাউটার যে ডিভাইসের সাহায্যে একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক যুক্ত করা যায়, তাকে রাউটার বলে। যেমন আমরা, কি আসলো? এই অহনা ইসলামকে, এই আনমিউট করো তো। অহনা ইসলামকে। ভাইয়া আমি, এটা কাদের ক্লাস? এইটা তো ইন্টারের ক্লাস হচ্ছে। ও আচ্ছা, তোমাদের ক্লাস এখন? ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আমাদের ক্লাস তো কালকে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে আমরা গেটওয়ে,
গেট ওয়ে এগুলা কিছুই নাই, এগুলা ইম্পর্টেন্ট না। তো মূলত এবার আসো ইম্পর্টেন্ট জিনিসের দিকে আমরা যাই। সেটা হলো এইটা কত বেশি যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এরা পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে এসে বসে আছে। নেটওয়ার্ক টপোলজি, বুঝছো? টপোলজি কি? নেটওয়ার্কের যে ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট সমূহ নেটওয়ার্কের সাথে পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে যেভাবে যুক্ত থাকে, বুঝছো? যেভাবে যুক্ত থাকে, মনে করো যে তুমি একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার এইভাবে যুক্ত দিলে, আবার মনে করো একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার তুমি এইভাবে যুক্ত দিলে, বুঝছো? এই যে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার সে যুক্ত করার যে পদ্ধতি বা যেইভাবে তুমি একটার সাথে আরেকটাকে যুক্ত করলে, এই ব্যাপারটাকেই বলা হয় টপোলজি। তো টপোলজি মূলত 6 প্রকার। এটা খুব ইম্পর্টেন্ট। টপোলজি কত প্রকার? টপোলজি মূলত 6 প্রকার। এক প্রকারের নাম আমি তোমার বলি, এক প্রকারের নাম হলো বাস টপোলজি, এক প্রকারের নাম হলো রিং টপোলজি, এক প্রকারের নাম স্টার ট্রি, মেশ আর হাইব্রিড। এই যে 6টা টপোলজি, এই 6টা টপোলজি তোমাকে আগে চিনতে হবে। ছবি দেখে এই 6টা টপোলজি তোমার চেনার ক্ষমতা রাখতে হবে, নাই তুমি সিকিউর অ্যান্সার করতে পারবা না। এবং এই 6টা টপোলজি শুধু চিনলেই তো হবে না, এই 6টা টপোলজির বৈশিষ্ট্য সম্পর্কেও তোমার জানতে হবে। তো আসো এক এক করে আমি আলোচনা করি। দেখো এই যে টপোলজি দেখছো, যে এখানে একটা ব্যাকবোন আছে, বুঝছো? ব্যাকবোন যেটারে আমরা বলতে পারি মেরুদণ্ডের সাথে তুলনা করতে পারি ব্যাকবোনকে। তো এই যে আমাদের যে একটা লম্বা যে আমরা একটা ওয়্যার দেখতে পাচ্ছি, বুঝছো? ওই ওয়্যারটাই হচ্ছে এই টপোলজির মেইন। তো এইটাকে আমরা বলতে পারি বাস টপোলজি। বাস টপোলজি, তো বাস টপোলজির চেহারা মুবারক এইরকম, বুঝছো? তো এখন এই বাস টপোলজি মূলত কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা বলি। আচ্ছা, তো বাস টপোলজির মূল সিস্টেমটা কি সেটা আগে তোমার বলি। সেটা হলো এই যে এক লাইন দিয়ে কম্পিউটার গুলো আছে, দেন দেখো এই লাইনের সাথে কম্পিউটার গুলো যুক্ত, প্রত্যেক এই দেখো এই লাইনের সাথে কম্পিউটার গুলো যুক্ত। তো এখন হ্যালো, বলো। আচ্ছা, অ্যাপ্রুভ করছি, দাও আবার রিকোয়েস্ট দাও, রিকোয়েস্ট দাও। করছি অ্যাপ্রুভ। দেখো, তো এখন কথা হলো আমাদের যে বাস টপোলজি, বুঝছো? বাস টপোলজি কি? বাস টপোলজি হলো এই যে একটা ব্যাকবোন, বুঝছো? এই ব্যাকবোনের সাথে কম্পিউটার গুলা সবগুলো যুক্ত থাকবে। তো এই ব্যাকবোনের সাথে কম্পিউটার গুলা দেখো এক এক করে যুক্ত আছে। তো এই যে কম্পিউটার গুলা ব্যাকবোনের সাথে যে যুক্ত আছে, বুঝছো? তো এখন কথা হচ্ছে গিয়া এই যে টপোলজিটা, এইটাকে বলা হয় বাস টপোলজি। তো মনে করো তুমি একটা তথ্য জাস্ট এই কম্পিউটার থেকে তুমি এই ব্যাকবোনে ছেড়ে দিলে, এ কি করবে? এখানে চলে যাবে। এই তথ্যটা যদি এই কম্পিউটারে না হয় তাহলে এই কম্পিউটার ওইটা রিজেক্ট করে দেবে, দিলে ওইটা আবার এখানে যাবে। এর যদি না হয় রিজেক্ট করবে, করলে এর কাছে যাবে। এর যদি না হয় রিজেক্ট করবে, করলে এর কাছে যাবে। এইভাবে এই টপোলজি কিন্তু কাজ করে থাকে। তো এই টপোলজি বোঝাও, বোঝো আগে ভালোভাবে। এই টপোলজি কিন্তু তোমার ডেটা পাঠানোর জন্য কিন্তু খুব ভালো, মোটামুটি বলা যায় ভালো, এবং এটা সস্তা, বুঝছো? এটা বানাতে টাকা পয়সা কম খরচ হয়। কিন্তু এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো এই যে প্রত্যেকটা টপোলজি কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে, এই জিনিসগুলা কিন্তু জানা অনেক প্রয়োজন, এবং এটা পরীক্ষাতে লিখতে হইতে পারে। তো এখন কথা হলো যে আমাদের এই বাস টপোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা একটু বলি। বাস টপোলজি আমাদের ল্যাবে ব্যবহার করা হয়, মূলত ল্যাবে ব্যবহার করা হইতে পারে বাস টপোলজি। এবং এর যে বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা, এইগুলো তোমাকে জানতে হবে। এক কথা হলো এই যে বাস টপোলজির যে ডেটা, এটা দ্বিমুখী হয়ে থাকে, মানে এই জায়গা থেকে এই দিকেও যাইতে পারে, এই দিক থেকে এই দিকেও আসতে পারে। আচ্ছা, এবং আরেকটা কথা হলো আমাদের যদি এই বাস টপোলজি কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই টপোলজি নষ্ট হয় না, এই টপোলজি কিন্তু বাকিগুলো চলতে থাকে। কিন্তু এর একটা অসুবিধা হলো এই টপোলজিতে যদি এই ব্যাকবোন কোনোভাবে নষ্ট হয়ে যায়, পুরো টপোলজি কিন্তু নষ্ট হয়ে যাবে, পুরো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু ভেঙে পড়বে। কিন্তু এই টপোলজির আরেকটা খুব ভালো অসুবিধা আছে, সেটা হচ্ছে যদি মনে করো যে অনেকগুলা কম্পিউটার যুক্ত হয়ে গেছে, এখানে অনেকগুলা কম্পিউটার আছে, তো প্রত্যেকটা কম্পিউটার যদি একই সাথে ডেটা আদান প্রদান করতে থাকে, তাইলে এই একটা ব্যাকবোনের উপরে চাপ পড়বে, দেন ডেটা আদান প্রদান কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের জানা অনেক প্রয়োজন, যে আমাদের এই যে বাস টপোলজি কিছু অসুবিধা আছে। সেই অসুবিধা কি? যদি কোনোভাবে আমাদের ব্যাকবোন নষ্ট হয়ে যায়, পুরো টপোলজি ভেঙে যাবে, 1 নম্বর। 2 নম্বর কি? আমাদের এই টপোলজি আমরা ব্যবহার করে যদি অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করি, তাহলে নেটওয়ার্ক আলটিমেটলি অনেক স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? এবং এই কম্পিউটারের যদি এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে
এইটাই তুমি হচ্ছে এর সুবিধা কি, এর সুবিধা হচ্ছে খুব সহজ এবং সাশ্রয়ী, বুঝছো, খুব সহজ এবং সাশ্রয়ী। আমার কথা বুঝতে পারছো? এই বুঝতে পারছো? কি ভাইয়া? এই বাস টপোলজি বুঝতে অসুবিধা আছে কারো? থাকলে আমাকে বলো এখনই। না, আমার তো নাই। এই অথয়ের অসুবিধা আছে? অথই, এই অথই। ও ঘুমাই গেছে। আচ্ছা, সিনিকদার অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমরা যাব হচ্ছে রিং টপোলজি। দেখো রিং টপোলজিটা কেমন। এই দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা যুক্ত আছে, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত আছে। এইটারই বলা হয় রিং টপোলজি, বুঝছো? তো এই রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান থাকে। গুরুত্ব সমান মানে এই কম্পিউটারের যে গুরুত্ব, এই কম্পিউটারের সেই গুরুত্ব, এইটারও সেই গুরুত্ব, এইটারও সেই গুরুত্ব। প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব কিন্তু সমান থাকে এবং একটা ডেটা পাঠালে তা বৃত্তকার পথে ঘুরতে 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 আসে। এরে পাঠাইলে এরে পাঠাবে, এরে পাঠাবে, এরে পাঠাবে, এইভাবে আসলে কম্পিউটারের তথ্যগুলো ঘুরতে ঘুরতে আসে। এটারে আমরা বলতে পারি রিং টপোলজি বা বৃত্তকার টপোলজি। এই টপোলজির একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো তোমার কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, মানে কেন্দ্র থেকে যে একজন নিয়ন্ত্রণ করবে এমন কোনো কম্পিউটার কিন্তু তুমি রিং টপোলজিতে খুঁজে পাবা না। আচ্ছা, রিং টপোলজির একটা খুব মারাত্মক গুরুতর অসুবিধা হলো মাঝখান থেকে যদি একটা কম্পিউটার কোনোভাবে নষ্ট হয়ে যায়, বুঝছো, এই চলতে চলতে মনে করো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তো মাঝখান থেকে যদি একটা কম্পিউটার কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ কম্পিউটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনোভাবে যদি একটা কম্পিউটার মাঝখান থেকে নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ যে টপোলজি এই টপোলজিটা কিন্তু ভেঙে যাবে। তাহলে রিং টপোলজি কেমন, রিং টপোলজির সুবিধা কি? রিং টপোলজির সুবিধা হচ্ছে আমি যদি তোমারে বলি যে এতে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান থাকে। বলো। ওইটা বুঝান, আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি শোনাই গিয়ে আপনি শুনতেই পাননি কিছু। আচ্ছা, দেখো আমরা বাস টপোলজি নিয়ে কথা বলছিলাম। বাস টপোলজি তো সমস্যা তোমার, আমি তোমার বলি নরমালি বাস টপোলজিটা কি। তুমি দেরিতে আইছো বলে বুঝতে অসুবিধা হয়েছে, আমি দেখাই। যে মনে করো যে আমাদের একটা ব্যাকবোন আছে, বুঝছো, এটা একটা ওয়্যার, এটারে ব্যাকবোন বলা হয়। তো এখান থেকে মনে করো একটা কম্পিউটার আছে, দেন এখানে একটা কম্পিউটার আছে, দেন এখানে একটা কম্পিউটার আছে। তো এই যে আমরা কম্পিউটার গুলাকে এইভাবে যে অ্যাড করছি, বুঝতে পারছো, এই যে এইটা হচ্ছে আমাদের বাস টপোলজি। এই চেহারা দেখে তোমার চিন্তা হবে যে এটা বাস টপোলজি। দেখো কোন একটা কম্পিউটার এখানে একটা তথ্য দিল, কোন একটা কম্পিউটার এই জায়গাটা একটা তথ্য দিল, এই তথ্যটা ফার্স্টে এই কম্পিউটার পাবে, দেন এই তথ্যটা এই কম্পিউটার পাবে, তারপরে এই তথ্যটা এই কম্পিউটার পাবে। তো এই তথ্যগুলা কিন্তু এইভাবে সঞ্চালিত হবে। এখন তুমি ধরো যে কোনোভাবে তোমার এই ব্যাকবোনটা ছিঁড়ে গেল বা নষ্ট হয়ে গেল, তাইলে কিন্তু টপোলজি পুরোটা নষ্ট হয়ে যাবে, মানে টপোলজি কিন্তু ভেঙে পড়বে, বুঝতে পেরেছো? আরো একটা ব্যাপার আছে, আমি যদি তোমার বলি যে এই টপোলজিতে যেহেতু একটা ব্যাকবোনের সাথে কম্পিউটার গুলো জড়িত, তাইলে তুমি যদি এখানে যখন অনেকগুলো কম্পিউটার লাগাবা তখন কিন্তু এই ব্যাকবোনের উপরে চাপ বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু টপোলজিটা ধীর গতির হয়ে যাবে। এইটা একটা অসুবিধা। আচ্ছা, এই টপোলজির একটা সুবিধা হলো এই টপোলজি বানাইতে খরচ কম লাগে, বুঝছো? এই টপোলজি বানাইতে খরচ কম লাগে এবং এই টপোলজি তুমি মোটামুটি ল্যাবে দেখতে পাবা। ল্যাবের মধ্যে এই তোমার বাস টপোলজি গুলা দেখা যায়। এই বাস টপোলজি কিন্তু এমনিতে তোমার বাস টপোলজি কিন্তু এমনিতে তোমার আহ ব্যয়বহুল না খুব একটা, সহজেই বানানো যায়। কিন্তু এখানে কয়েকটা অসুবিধা, যে অসুবিধাগুলোর কথা বললাম, যে এখানে বেশি ডেটা আদান প্রদান করলে একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু সমস্যা হলো এখানে একটা সুবিধা হলো দ্বিমুখী ডেটা আদান প্রদান করা যায়। এও ডেটা পাঠাইতে পারবে, এও পাঠাইতে পারবে, এও পাঠাইতে পারবে, এও পাঠাইতে পারবে, মানে সবাই সবাইকে ডেটা পাঠাইতে পারবে, গ্রহণও করতে পারবে। বুঝতে পেরেছো? কিন্তু এখানে আবার প্রাইভেসি, একটা প্রাইভেসির ব্যাপার আছে। তুমি চাইলেই কিন্তু একে ডেটা পাঠাইতে পারবা না, বুঝছো, তুমি চাইলেই একে ডেটা পাঠাইতে পারবা না, তুমি চাইলেই কিন্তু একে ডেটা পাঠাইতে পারবা না। আগে ডেটা তোমার এখানে পাঠাইতে হবে, দেন এ আবার এখানে পাঠাবে, তারপরে এ আবার এখানে পাঠাবে। বুঝতে পারছো আমার কথাটা এবার? জি ভাইয়া। আচ্ছা, এই অথই বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝেছি। আচ্ছা, তো
তোমারে যেহেতু বোঝাচ্ছিলাম তো তোমার তো রেসপন্স করতে হবে, বুঝছো কিনা? তো যাই হোক, এবার আমরা যদি রিং টপোলজির ক্ষেত্রে আসি, দেখো রিং টপোলজি বৃত্তাকার ভাবে ঘুরবে। প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযোগ থাকবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ থাকবে। এই এই টপোলজিতে কোনো কম্পিউটারের গুরুত্ব বেশিও না কমও না, মানে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সেম। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সেম, কোনো কম্পিউটারের গুরুত্ব কোনোটার চেয়ে বেশিও না কমও না। এবং এই কম্পিউটার গুলো একটার সাথে একটা বৃত্তাকারে যুক্ত থাকে। কিন্তু এর একটা সমস্যা হলো, কোনোভাবে যদি একটা কম্পিউটার তুমি নষ্ট করে ফেলো, এই টপোলজি কিন্তু ভেঙে যাবে, বুঝতে পেরেছো? এই টপোলজি কিন্তু ভেঙে যাবে। এবং এই টপোলজিতে একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা কম্পিউটার ধারাবাহিকভাবে কিন্তু যুক্ত থাকবে। এটা 1 নম্বর কম্পিউটার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। কোনো তথ্য যদি তুমি পাঠাও 1 নম্বর থেকে 4 নম্বরে ডাইরেক্ট যাবে না, আগে 1-এর থেকে 2-এ যাবে, তারপর 3-এ যাবে, তারপরে 4-এ আসবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের রিং টপোলজির যে সুবিধা এবং অসুবিধা ছিল। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, চিত্র দেখে তোমার টপোলজি চিনতে হবে কোনটা কোন টপোলজি। এরপরে যদি বলি যে স্টার টপোলজি, দেখো এই স্টার টপোলজির মাঝখানে একটা হাব থাকে। স্টার টপোলজির মাঝখানে কি থাকে? একটা হাব থাকে। দেখো এই যে হাব থাকে বা সুইচ থাকে, যে হাব বা সুইচ দিয়ে আমরা কিন্তু পুরো কম্পিউটার গুলাকে কন্ট্রোল করতে পারি, বুঝছো? পুরো কম্পিউটার গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এই যে আমাদের যেই যেই মাঝখানে, দেখো মাঝখানে একটা কম্পিউটার আছে, যে কম্পিউটারকে বলা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার বা নিয়ন্ত্রণকারী কম্পিউটার। এই নিয়ন্ত্রণকারী কম্পিউটার দিয়ে বাদ বাকি যতগুলা জিনিস আছে প্রত্যেকটারে নিয়ন্ত্রণ করা যায়। দেখো আমি যদি চাই যে আমি এই 2 নম্বরকে তথ্য পাঠাবো, তাইলে আমি পাঠাইতে পারি। কেমন? মনে করো যে 1 নম্বর আগে এইখানে তথ্য পাঠাইলো, ও বলে দিল যে তুমি শুধু 2 নম্বরকে পাঠাবা, ও কিন্তু শুধু 2 নম্বরকে পাঠাই দিবে। তুমি একে বলে দিলে যে 4 নম্বরকে পাঠাতে, ও 4 নম্বরকে পাঠাই দিবে। তো কথা হলো এই টপোলজিতে কিন্তু প্রাইভেসি রক্ষা হয়। এবং এই টপোলজিতে তোমার কোনো কম্পিউটার যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাইলে কিন্তু টপোলজির কোনো অসুবিধা হবে না, টপোলজি কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে, টপোলজি কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং এই 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 যে টপোলজি, এর একটা সুবিধা হলো তুমি যে কোনো কম্পিউটারকে যখন তখন সরাই নিতে পারবা। তোমার যদি মন চায় যে এরা ভালো লাগছে না, এরা ধরে সরাই নিতে পারবা। এবং এই টপোলজি তোমার আরেকটা সুবিধা হচ্ছে, এই টপোলজিতে তোমার বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যাইতে পারে। যেমন আমরা এই সব টপোলজিতে বেশিরভাগ টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি। এই সব টপোলজিতে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি। এইটা হচ্ছে আমাদের স্টার টপোলজি, বুঝতে পেরেছো? তারার মতন চারিদিক ছড়াই থাকে। এই টপোলজিটা কিন্তু অনেক আধুনিক এবং একটা সুন্দর টপোলজি, বুঝতে পেরেছো? এই টপোলজি সম্পর্কে সমস্যা আছে কারোর? কি বললেন যেন? হ্যাঁ, স্টেপ না কি বললেন যেন? আমি বলছি স্টার টপোলজি। না, এটা একটা বললেন না, একটা বললেন। টু স্টেপ, হ্যাঁ। টুইস্টেড পেয়ার কেবল আমি কালকে পড়াইছিলাম। টুইস্টেড পেয়ার কেবল একটা তার, এই আভা মনে আছে তোমার টুইস্টেড পেয়ার কেবলের নাম? হ্যাঁ। এই সিনিকদার মনে আছে নাকি? না। তাইলে রেকর্ড ক্লাস দেখতে হবে আবার। টুইস্টেড পেয়ার কেবল একটা তারের নাম, বুঝছো? টুইস্টেড পেয়ার কেবল একটা তারের নাম, এটা একটু দেখতে হবে তাইলে আবার। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার, এসবই তো পড়াইছিলাম, মনে নেই তোমাদের? ও, অপটিক্যাল ফাইবার কি লাস্টের দিকে পড়াইছিলাম আভা? হ্যাঁ। অপটিক্যাল ফাইবার কি লাস্টের দিকে পড়াইছিলাম? হ্যাঁ। ও, অথই ইয়ে সিনিকদার ছিল না। এই অথই, তোমার মনে নেই? ওইটা কি বলিলেন ওটা বুঝিলাম না, তারপরে লাস্টে মানে সবই তো করলাম কিন্তু ওটা মনে নেই। অপটিক্যাল ফাইবার পড়ছিলে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। তো এবার দেখো যে আমরা, এবার আমি যদি তোমারে বলি যে এই যে টপোলজি, এটাকে বলা হয় ট্রি টপোলজি। দেখো গাছের মতন ছাড়ানো, এখানে একটা হোস্ট কম্পিউটার আছে, মানে এটা হলো বস। তো দেখো হোস্ট কম্পিউটার আছে এবং এখানে দেখো গাছের মতন ছড়ানো, এখানে একটা আছে, সেখান থেকে আবার ছড়ানো। তো দেখো এই যে টপোলজি, এই টপোলজিকে কি বলা হয় বলো তো? এই টপোলজিকে বলা হয় কিন্তু আমাদের ট্রি টপোলজি। এবার ভালো করে দেখো, এই টপোলজিতে এক বা একাধিক তোমার হোস্ট থাকতে পারে। যেমন এই হোস্ট, এই হোস্ট এই পুরো টপোলজিকে কিন্তু হোস্টিং করছে, মানে এইটা বস, এই পুরো টপোলজির বস। আবার দেখো এই যে 2টা কম্পিউটার, এই 2টা কম্পিউটারে কিন্তু আরেকটা বস আছে। মানে আমি তোমার বলি যে একটা কোম্পানিতে তোমার মালিক থাকে, তো মালিকের পরে ম্যানেজার থাকে, ম্যানেজারের আন্ডারে অনেকগুলো শ্রমিক থাকে।
আমি যদি তোমাদের ধারণা করে বলি যে এই যে এটা হচ্ছে তোমার মালিক, দেন এটা মনে করো ম্যানেজার। একটা দোকানে 2-3টা ম্যানেজার থাকতেই পারে, একটা কোম্পানিতে 10-15টা ম্যানেজারও থাকে, এটা ইম্পর্টেন্ট কিছু না। তো দেখো এই যে এও একটা ম্যানেজার, এও একটা ম্যানেজার, তো এই ম্যানেজারের আন্ডারে 2টা শ্রমিক আছে, আবার এই ম্যানেজারের আন্ডারেও 2টা শ্রমিক আছে। তো আমি তোমার নর্মালি বলতে পারি যে একটা কম্পিউটার, বুঝছো, বা একটা টপোলজিতে, যে টপোলজিতে কম্পিউটার যে শাখা প্রশাখার মতন ছাড়ানো ছিটানো থাকে, শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে আমরা নর্মালি ট্রি টপোলজি বলতে পারি। এখন এই ট্রি টপোলজির আমার যে সুন্দর যে বিশ্লেষণটা, সেটা আমি তোমার যদি একটু করে দিই তাইলে তুমি বুঝতে পারবা। সেটা হলো, এই ট্রি টপোলজিতে এক বা একাধিক হোস্ট থাকতে পারে। এই পুরো টপোলজি হোস্ট কিন্তু এইটা, আবার এতটুক যদি চিন্তা করো তখন কিন্তু হোস্ট আবার এই 2 নম্বরটা। তো এই জিনিসটা তো বুঝতে পারছো। এবার আমি তোমার বলি এর কিছু সুবিধা এবং অসুবিধা। এই কম্পিউটার গুলা তোমার অফিসের কাজের জন্য খুব উপযোগী, অফিসের কাজের জন্য খুব উপযোগী, কিন্তু এই টি টপোলজিতে একাধিক সুইচ বা হাব ব্যবহার করে এর যে শাখা প্রশাখা গুলা বাড়ানো হয়। কি ব্যবহার করে শাখা প্রশাখা বাড়ানো হয়? সুইচ বা হাব ব্যবহার করে। সুইচ বা হাব ব্যবহার করে এই শাখা প্রশাখা গুলো বাড়ানো হয় এবং নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়। কি ব্যবহার করে? সুইচ বা হাব ব্যবহার করে। এবার যদি বলি যে এই কম্পিউটার গুলাকে তোমার প্রথম স্তরের কম্পিউটার গুলা একবার হোস্টিং করে ছেড়ে দেয়, মানে এই একবার হোস্ট করছে, আবার পরবর্তীতে যে এই আবার হোস্ট করছে। তো এখানে একটা বিষয় যে যদি হোস্ট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক ভেঙে পড়বে। আমি যদি বলি যে এখানে মনে করো যে হঠাৎ করে এই হোস্টটা নষ্ট হয়ে গেল, দেখো এই যে এই হোস্টটা মনে করো যে নষ্ট হয়ে গেল, তাইলে কিন্তু এই নেটওয়ার্কের কোনো মানে নেই, এই নেটওয়ার্কই নাই। আবার ধরো যে তোমার এই যে এখান থেকে এই হোস্টটা নষ্ট হয়ে গেল, এই হোস্টটা, তাইলে এইটুকু ভালোভাবে চলবে, কিন্তু এইটুকুর কিন্তু আর কোনো মানে থাকলো না। আবার মনে করো যে কোনোভাবে এই কম্পিউটার নষ্ট হয়ে গেল, এই সব ঠিক আছে, তাইলে কিন্তু শুধুমাত্র এইটাই বাদ, আর কিন্তু সবকিছু কাজ সঠিকভাবে চলবে। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? এই এই যে টপোলজিটা, এই টপোলজি মূলত ব্যবহার করা হয় অফিস আদালতে, বুঝছো, অফিসের কাজ সঠিকভাবে করার জন্য আমাদের মূলত এই যে আমাদের টি টপোলজি এটা ব্যবহার করা হয়ে থাকে। বলো এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, এটা অনেক বেশি। অনেক বেশি সহজ ছিল। আচ্ছা, তো এবার আমি পড়বো হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি একটা সূত্র আমি তোমার শিখাই দিই, এটা এমসিকিউ তে আসে, বুঝছো, এমসিকিউ তে আসে, আমার বেলায় আসছিল n × n - 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র হলো মেশ টপোলজিতে কয়টা তার ব্যবহার করা হয়েছে তার সূত্র। দেখো মেশ টপোলজি কি সেটা আমি তোমাকে বলবো, বাট তার আগে আমি তোমার বলি যে মেশ টপোলজিতে কয়টা তার ব্যবহার করা হয়েছে সেটা বের করা যায় কিভাবে, n × n - 1/2 এই সূত্র দিয়ে। তো এই এন হচ্ছে আমাদের কম্পিউটারের সংখ্যা। মনে করো যে আমরা দুইটা কম্পিউটার দিয়ে, সরি দুইটা দিয়ে না, আমরা মনে করো 5টা কম্পিউটার দিয়ে একটা মেশ টপোলজি বানাতে চাচ্ছি, তাহলে আমার কয়টা তার লাগবে এইটা আমি বের করতে চাই। তাহলে আমি এই যে এই এন এর জায়গায় আমি 5 বসাবো, 5 × 5 - 1 ডিভাইডেড বাই 2। এটা যখন করব তখন কিন্তু আমি সুন্দরভাবে খুব ইজি ওয়েতে আমি বলে দিতে পারবো এটা 4×5 = 20, তাহলে 10। তো এখানে কিন্তু আমাদের 10টা, এখানে কিন্তু আমাদের 10টা তার লাগবে। বুঝতে পেরেছো? এইটা বুঝতে পেরেছো কিনা বলো, মেশ টপোলজিতে আমাদের কয়টা তার লাগে বুঝতে পেরেছো? বলেন। আমি বলছি মেশ টপোলজির তারের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো n × n - 1/2। তো যে কয়টা কম্পিউটার আমি সে কয়টা এন এর জায়গায় আমি সেই মানটা বসাই দেবো, আমার কম্পিউটার যে কয়টা আমি এন এর জায়গায় শুধু সেই মানটা বসাই দেবো, ব্যাস হয়ে যাবে। চল। জি ভাইয়া, বুঝেছি। স্নিগ্ধা বুঝো নাই মনে হচ্ছে। বুঝেছি ভাইয়া। আচ্ছা, এবার আমি বলি মেশ টপোলজির মূল কাহিনীটা কি। মেশ টপোলজির মূল কাহিনী হচ্ছে, আমি তোমার যদি নর্মালি বলি, মেশ টপোলজির মূল কাহিনী হচ্ছে একটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত থাকে। যেমন দেখো এই কম্পিউটারটা তুমি চিন্তা করো, এই কম্পিউটারের সাথে এ যুক্ত আছে, এর সাথে আবার কিন্তু এ যুক্ত আছে, এর সাথে এরা যুক্ত আছে, আবার এর সাথে এটা যুক্ত আছে। আবার দেখো এই কম্পিউটার চিন্তা করে দেখো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা যুক্ত থাকে। যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত থাকে, তাইলে তুমি চাইলেই যে কাউকে যখন তখন তুমি সংবাদ পাঠাইতে পারবা। এখান থেকে তুমি চাইলে এরেও পাঠাইতে পারবা, এরেও পাঠাইতে পারবা, এরেও পাঠাইতে পারবা, এরেও পাঠাইতে পারবা। তো এটা কিন্তু একটা সুবিধা, কিন্তু এর একটা অসুবিধা আছে, যে এই যে ভেজালের যে এতগুলা কানেকশন দিতে হয়, তাইলে এটা কি অনেক ব্যয়বহুল, কিন্তু এটা কিন্তু অনেক ব্যয়বহুল। এবং এর যে প্রতিরক্ষা,
এইটা এইটা মূলত কি কি খাতে ব্যবহার করা হয়, এই যে আমাদের যেই তোমার মেশ টপোলজি, এটা মূলত প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয়। এরপরে ব্যাংকের জন্য ব্যবহার করা হয়, বুঝছো? মেশ টপোলজি ব্যাংক, প্রতিরক্ষা খাত এইসবের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আমি যেই টপোলজি পড়াবো তার নাম হলো হাইব্রিড টপোলজি। দেখো, এই টপোলজির নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড, বুঝলে? বাঙালি জাতিকে বলা হয় হাইব্রিড জাতি। বাঙালি জাতিকে বলা হয় হাইব্রিড জাতি, কারণ আমাদেরকে শাসন করে গেছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা আমাদেরকে শাসন করে গেছে। সেটা তুমি সেন, পাল, এরপরে ব্রিটিশ, এরপরে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, কেউ বাদ রাখেনি আমাদের শাসন করতে। তো প্রত্যেকের জিন আমাদের মধ্যে মিশে আমাদের দেখবে এক একজন মানুষ দেখতে এক এক রকম। তো এইটা কেন হয়েছে? এই যে প্রত্যেকের জিনই আমাদের মধ্যে কিন্তু বাহিত হচ্ছে। তো এই জন্য আমাদেরকে বলা হয় সংকর জাতি বা হাইব্রিড জাতি, বুঝছো? বাঙালি একটা হাইব্রিড জাতি। কেউ অনেক লম্বা, কেউ অনেক খাটো, কেউ অনেক কালো, কেউ আবার অনেক ফর্সা। তো এই যে ব্যাপারটা, এই আমাদের যে বৈচিত্র্য, এই জন্য আমাদেরকে বলা হয় হাইব্রিড জাতি। তো এই যে আমরা যে হাইব্রিড জাতি, তো এরকম যাদের মধ্যে অনেকগুলো জিনিসের কম্বিনেশন থাকে তাদেরকে আমরা হাইব্রিডই বলে থাকি। যেমন আমাদের যেই টপোলজি বা যেই নেটওয়ার্ক সিস্টেমে অনেকগুলো নেটওয়ার্ক সিস্টেম একসাথে জড়িত আছে, তাকে নর্মালি আমরা হাইব্রিড টপোলজি বলতে পারি। যেমন দেখো, এই টপোলজির দিকে তুমি যদি তাকাও তাহলে বুঝতে পারবে এই যে এই চেহারা মোবারক বাস টপোলজির সাথে মেলে। এটা কিন্তু বাস টপোলজির সাথে মেলে। এই চেহারা মোবারক কিন্তু আমাদের রিং টপোলজির সাথে মেলে। আবার এই চেহারা মোবারক কিন্তু স্টার টপোলজির সাথে মেলে। তো তুমি বুঝতে পারছো যে এই যে আমাদের যে টপোলজি গুলা, এই টপোলজি এখানে কিন্তু তিনটা টপোলজি ব্যবহার করা হয়েছে। তো দেখো, এখানে যেহেতু তিনটা টপোলজি ব্যবহার করা হয়েছে, তো বলতে পারো যে এই টপোলজিটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজি কিন্তু অনেকগুলো সুবিধা এবং অসুবিধা আছে। যেমন আমি যদি বলি যে এই টপোলজিতে তোমার নেটওয়ার্ক কিন্তু প্রয়োজন অনুযায়ী তুমি ইচ্ছা মতন বৃদ্ধি করতে পারবে, এই ক্ষমতা তোমার আছে। আচ্ছা, এখন কোন নেটওয়ার্কে যদি সমস্যা হয় তাহলে তুমি সহজেই সেটা নির্ণয় করতে পারবা। এরপরে কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ অংশ তোমার নষ্ট হবে না, তুমি কিন্তু অন্যগুলা দিয়ে কিন্তু কাজ চালাই নিতে পারবা মোটামুটি। কিন্তু এর কিন্তু ব্যয়বহুলতা অনেক বেশি, বুঝছো? এরা কিন্তু খরচ অনেক বেশি এই টপোলজিতে। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারছো কিনা আমরা বলো তো? জি ভাইয়া বুঝে। আচ্ছা, এই অথই বুঝছো? স্নিগ্ধা বুঝছো? জি ভাইয়া। এ অথই, ভাইয়া নেট চলে গেছে। নেটটা আমি কিন্তু শুনতে পাইনি। কোন জায়গা, ভাইয়া নেট চলে গেছিল, আমি কিন্তু শুনতে পাইনি। কোন জায়গা থেকে শুনতে পাওনি বলো? তুমি কোন ওই জায়গা? যে মানে কি কয় যে এই বাস্তববাদী বলেছেন যে এটা হচ্ছে মানে তিনটা মিশানো ও তারপর তো শুনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খুব বেশি কিছু মিস করো না, আমি তোমার বলছি। তো এই যে আমাদের বাস টপোলজি, আবার দেখো এখানে স্টার টপোলজি, এখানে দেখো রিং টপোলজি, এই প্রত্যেকটা টপোলজি একটা টপোলজির সাথে কানেক্টেড। তার মানে তুমি বলতে পারো যে এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজির সুবিধা হলো তুমি ইচ্ছা মতন দেখো নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারছো, ইচ্ছা মতন নেটওয়ার্ক তুমি ছাঁটাইও করতে পারছো। তোমার যদি মন চায় আমি বাস রাখবো না, বাসটা বাদ দিয়ে দাও। তো যদি মন চায় যে আমি রিং রাখবো না, রিংটা বাদ দিয়ে দাও। তো এখন এই যে টপোলজিটা, এই টপোলজির যদি একটা প্রান্তে অসুবিধা হয় তাহলে বাকিগুলো দিয়ে তুমি কাজ চালাতেই পারছো, এবং কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এর একটা অসুবিধা হলো এর টাকা পয়সা অনেক বেশি লাগে, যেহেতু দেখছো অনেক ঝামেলা কম্বিনেশন। তো এটা তৈরি করতে টাকা পয়সা অনেক বেশি লাগে এবং সময় অনেক বেশি লাগে। তাছাড়া তেমন কিছু না। এখন আমি তোমার ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বলবো। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমার বলবো। তো ক্লাউড কম্পিউটিং, বুঝছো? তো এখন ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? মনে করো যে আমি তোমার বলি যে মনে করো যে আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, বুঝছো? তো বা মনে করো যে আমি নর্মালি আচ্ছা, তোমারে আমি যদি বলি, নর্মালি একটা কথা বলি তোমাদের, যে আগে আমরা মেমোরি কার্ড কিনতাম, মনে আছে তোমাদের? জি। তোমরা কি এখন মেমোরি কার্ড কেনো? হ্যাঁ। কেনো না, তাই না?
এই তোমরা সবাই আনমিউট করো তো, তোমাদের সাথে কথা বলি। আজকে পাঠ খুব অল্প, আজকে লেসন খুব অল্প, কোনো সমস্যা নেই, সবাই আনমিউট করো। তো কথা হলো যে আগে আমরা যে মেমোরি কিনতাম, এই মেমোরি সবাই কিনতে, তাই না আগে? জি ভাইয়া। এখন কি কেউ মেমোরি কিনো? হ্যাঁ। আচ্ছা, তো এখন কেন মেমোরি কিনো না? আচ্ছা, আরেকটা, আগে একটা সময় খুব বড় একটা ব্যবসা ছিল, একটা মার্কেটের খুব চাহিদাপূর্ণ একটা ব্যবসা ছিল, সেটা হলো মেমোরি লোডের দোকান, তাই না? এই জি। স্নিগ্ধা, মেমোরি লোডের দোকান আমাদের এলাকায় মেমোরি লোড কে দিয়ে দিত বলো? ইমরান কাকু। ইব্রাহিম কাকু দিত। তনু নামের একটা ছেলে ছিল, বুঝছো, তনু। ইমরান কাকু দিত। হ্যাঁ, কি না? তনু তনু। ও, তনু, হ্যাঁ। ওর একটা দোকান ছিল, ও ওই ফোনে মেমোরি লোড দিয়ে দিত তো। এখন দেখো যে এখন মানুষ আর কিন্তু মেমোরি কেনে না, এখন মানুষ কিসে লোড দেয় বলো তো? এখন কিন্তু মানুষ লোড দেয় হলো তোমার গুগল ড্রাইভের, নাম শুনছো সবাই? আচ্ছা, গুগল ড্রাইভে তোমরা ডাটা রাখো? কেউ রাখো? রাখো না। তো তোমাদের আসলে খুব ডাটার প্রয়োজন হয় না, এই জন্য তোমরা রাখো না, আসলে তোমাদের প্রয়োজনীয় তেমন কোনো ডাটার প্রয়োজন হয় না। বাট আমরা কিন্তু গুগল ড্রাইভ খুব ব্যবহার করি, এমনকি গুগল ড্রাইভ এত পরিমাণ ব্যবহার করছি, আমি করেছি যে আমার বলছে যে তোমার ফ্রি মেয়াদ শেষ, আর আর মাত্র 10% মেমোরি তোমার ফাঁকা আছে, ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তোমার আবার টাকা দিয়ে মেমোরি বাড়াইতে হবে। তো এখন এই যে গুগল ড্রাইভ, এছাড়াও আরো অনেক ড্রাইভ আছে, যে ড্রাইভ গুলাতে আমরা কিন্তু ডেটা সংরক্ষণ করতে পারি, এখন আমাদের মেমোরি লাগে না। তো আগে দেখো, মেমোরিটা নষ্ট হয়ে গেলে, পেন ড্রাইভটা নষ্ট হয়ে গেলে কি হইতো? পুরো পুরো জিনিস যা এতদিন ধরে সংরক্ষণ করেছি তা কিন্তু শেষ, তাই না? তা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এখন আমাদের এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ আমাদেরকে একটা সার্ভিস দেয়, বা অন্যান্য যে ড্রাইভগুলো, এই ড্রাইভগুলো আমাদেরকে সার্ভিস দেয়। কি সার্ভিস দেয় বলতো? যে আমাদের যে ডেটা, এই ডেটা আমরা যে কোনো জায়গায় যখন তখন যে কোনো কারোর ফোন থেকে, যে কোনো কারোর ল্যাপটপ থেকে আমরা ইউজ করতে পারবো, তাই না? গুগল ড্রাইভ যে কারোর ফোনে লগ ইন করলে আমরা সেই ডেটাগুলো পেয়ে যাব না? মনে করো আমার একটা গান খুব ভালো লাগে, ওই গানটা আমি ডাউনলোড করে গুগল ড্রাইভে রেখে দিলাম। এখন পৃথিবীর যে কারোর ফোন থেকে আমি ওই গানটা ওই গুগল ড্রাইভ থেকে বের করতে পারবো কিনা বলো? তো এখন এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং, বুঝছো? ক্লাউড কম্পিউটিং মানে, ক্লাউড কম্পিউটিং আসলে কি, কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, বুঝছো, সহজে স্টোরেজ করার জন্য। মানে আমার কথা হলো, আমি টেনে নিয়ে বেড়াবো না মেমোরি। আমি মনে করো যে বড় বড় কোম্পানি যারা আছে তাদের অনেক মেমোরি আছে, যেমন আমাদের গুগলের কাছে অনেক মেমোরি, ওদের ফাঁকা মেমোরি অনেক আছে। তো ওদের কাছ থেকে আমি ভাড়া নিব, বুঝছো, ওদের কাছ থেকে আমি কি করব, মেমোরি ভাড়া নিব টাকার বিনিময়ে। যে তোমাকে আমি কিছু টাকা দেবো, তুমি আমাকে তোমার কিছু জিনিস রাখতে দাও, মানে এক কথা হলো ভাড়া বাড়ি যেরকম, যে ভাড়ার মাধ্যমে আমি তার কাছে কিছু রাখতে পারি। তো এই সেম জিনিস, এইটাই হলো ক্লাউড কম্পিউটিং। তো আমি কি, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য হলো তিনটা, বুঝছো, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য হলো তিনটা। যেমন আমি যদি বলি যে যত চাহিদা তত সার্ভিস, মানে আমার যতটুকু দরকার, আমার হচ্ছে 1 জিবি দরকার, বুঝছো, তো আমার 1 জিবি জায়গা দিবে। আমার 2 জিবি দরকার, আমার 2 জিবি দিবে। আমার 1000 জিবি দরকার, আমার 1000 জিবি দেবে। আমার 1 টেরাবাইট দরকার, 1 টেরাবাইট দেবে। মানে আমার যতটুকু দরকার আমি ততটুকু, আমার চাহিদা অনুযায়ী আমি জিনিস পাবো। আচ্ছা, এই গেল একটা। এরপরে যখন চাহিদা তখনই সার্ভিস। দেখো, আমার যখনই দরকার হবে, আমি তোমার রাত 1টার সময় কিন্তু আমি তোমার ওই গুগল ড্রাইভে আমি জিনিসপাতি রাখতে পারবো, গুগল ড্রাইভের কাছ থেকে সেবা নিতে পারবো, তাই না? তো এই যে ব্যাপারটা, যখন চাহিদা তখন আমি সার্ভিস নিতে পারবো। এরপরে পে অ্যাজ ইউ গো, মানে যখন ব্যবহার তখনই মূল্য পরিশোধ, মানে আমার আগে টাকা দেওয়া লাগবে না, আমি যখন ব্যবহার করব ঠিক তখনই আমি টাকা দিতে পারবো। বুঝতে পেরেছো? তো ক্লাউড কম্পিউটিং বিষয়টা কি ক্লিয়ার হয়েছে, নাকি আমি আরেকটু ক্লিয়ার করবো বলো? হইছে ভাইয়া। এই সবার হয়েছে? কথা কম না কেন? জি ভাইয়া। এই অথই, জি ভাইয়া।
ক্লিয়ার কি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের, আচ্ছা তো এবার দেখো আমাদের ক্লাউড কম্পিউটিং, এটা থেকে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন আমার একটা সিকিউ আসছিল, বুঝছো, একটা সিকিউ আসছিল ক্লাউড কম্পিউটিং থেকে। তো এটা এত একটা ফালতু একটা বিষয়, এটা খুব ছোট একটা বিষয়, তারপরে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন চলেই আসে, বুঝছো। তো এটা মাথায় রাখতে হবে, এটা পড়ে রাখতে হবে, এটা আসতে পারে। তো ক্লাউড কম্পিউটিং এর যে তিনটা বৈশিষ্ট্য এটা কিন্তু মাথায় রাখবা, ক্লাউড কম্পিউটিং এর যে তিনটা বৈশিষ্ট্য এটা মাথায় রাখবা। এখন আমার কথা হলো, লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটা? বলো। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর অ্যানাইসোক্রোনাস, কোনটা ডেটা ট্রান্সমিট ওই তোমার লাইভ স্ট্রিমিং এর জন্য? পুরো তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, প্রশ্ন দেখা যায় না, ভালো করেই করেন, এই তো, এই যে লাইভ করেন। এই তো অপশন দেখা লাগবে না, তুমি শুধু প্রশ্ন দেখো। অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, অ্যাসিনক্রোনাস নাকি পাগল ছাগল? অ্যাসিনক্রোনাস কি? অ্যাসিনক্রোনাস হলো তোমার ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। এরা শুধুমাত্র মেসেজ দিতে পারে, শুধুমাত্র মেসেজ দিতে পারে, টেক্সট দিতে পারে। বাট আমাদের সিনক্রোনাস কি করতে পারে? সিনক্রোনাস আরেকটু উন্নত, ওইটা আমাদের কি যায়, প্যাকেট প্যাকেট যায়, বা ওইটারে বলতে পারি আমি প্যাকেট প্যাকেট যায়। এরপরে আমি যদি বলি আইসোক্রোনাস, আইসোক্রোনাস কিন্তু অনেকগুলা অনেকগুলা বিট মিলে মিলে যায়, মানে অনেকগুলা প্যাকেট মিলে মিলে যায়। আইসোক্রোনাস হলো সবচেয়ে উন্নত, এবং লাইভ স্ট্রিমিং এর জন্য আইসোক্রোনাস ইউজ করা হয়। আরো আরো রিভাইজ দিতে হবে, আরো রিভাইজ দিতে হবে। আচ্ছা বলো, বর্তমানে বহুল ব্যবহৃত টপোলজি কোনটা, বলো। মানে স্টার। স্টার টপোলজি। হ্যাঁ, আচ্ছা বলো, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়, বলো। অপশন দেখান দু একটা। অপশন না, এমনি বলো, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? পারবো কিনা। এই ওয়াজ মাহফিল হচ্ছে কোথায় রে? আপনাদের এখানে ভাইয়া। আচ্ছা, ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় টেলিফোনে। ভয়েস ব্যান্ড কি ভাইয়া? কালকে পড়াইছিলাম। একবার একটু বলেন। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড পড়াইছিলাম না? ন্যারো ব্যান্ড মানে, একটু বলেন আচ্ছা voice আচ্ছা, band কি? তোমারে আমি আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আরে অত অত চাপতে আর কিছু নাই, বলেছো তো আমারে, তো পালাই যাচ্ছি না না পড়ায়। আমি তোমারে আবার নতুন করে দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আহ কোথায় পড়াইছিলাম, দাঁড়াও আগে বের করি। কোথায় পড়াইলাম রে? মুখে বলেন তাহলেই হবে, মুখে বলেন। বুঝবেন কতক্ষণ ধরে। মুখে বললে তো হবে আমি জানি, কিন্তু এটা দেখাইলে আরো বেশি ক্লিয়ার হবে। এই যে, এই তো পাইছি ভয়েস, এই দেখো, এই দেখো আমি যেগুলা, এই দেখো, এই দেখো, এই স্লাইডটাই তোমাকে দেখাচ্ছিলাম। এই দেখো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড কি? ন্যারো ব্যান্ড হলো অনেক চিকন, বুঝছো, অনেক চিকন, অনেক পাতলা। এরা হচ্ছে মাত্র 45 থেকে তোমার 300 বিপিএস পর্যন্ত তোমার ডেটা ট্রান্সমিশনের গতি আছে, বুঝছো। এবং ন্যারো ব্যান্ডে সাধারণত টেক্সট মেসেজ আদান প্রদান হয়, ন্যারো ব্যান্ডে টেক্সট মেসেজ আদান প্রদান হয়। আর তোমার ভয়েস ব্যান্ডে কি আদান প্রদান হয়? দেখো, ভয়েস ব্যান্ডে মূলত তোমার আমাদের ভয়েস, আমাদের যে ভয়েস ব্যান্ডে কি, দেখো ভয়েস ব্যান্ডের ব্যবহার হচ্ছে, দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে ভয়েস ব্যান্ড, কিবোর্ড থেকে কম্পিউটারে ভয়েস ব্যান্ড, কার্ড রিডার থেকে কম্পিউটারে ভয়েস ব্যান্ড, বুঝছো। ভয়েস ব্যান্ড মূলত তোমার একটু উন্নত। এবং ব্রডব্যান্ড কি? ব্রডব্যান্ড মূলত ইন্টারনেট কানেকশনের যা কিছু আছে সব ব্রডব্যান্ড, বুঝছো, সব হচ্ছে ব্রডব্যান্ড। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা একটু আগে তোমাদের যেটা বললাম, যে এই যে, কোথায় গেল তা,
এই যে, তো এই যে আমাদের যেই কথা হচ্ছে যে আমাদের ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়, দেখো ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়, দেখো টেলিগ্রাফে। টেলিগ্রাফ মানে কি, টেলিগ্রাফ মানে কিন্তু ওই যে লেখালেখির জিনিস। তো টেক্সট কিসে ব্যবহৃত হয়, ন্যারো ব্যান্ডে। তো এবার দেখো আমাদের রাউটার নেটওয়ার্কের সাথে জড়িত না, গেটওয়ে নেটওয়ার্কের সাথে জড়িত না, তাহলে এগুলো সব ব্রডব্যান্ড। আর বাকি আছে কোনটা, টেলিফোন। তো টেলিফোন কি আমাদের ভয়েস ব্যান্ড, টেলিফোনের মাধ্যমে কিন্তু ভয়েস আদান প্রদান করা হয়, তো বুঝতেই পারছো এটা ভয়েস ব্যান্ড হবে। আচ্ছা এরপরে বলো এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত, এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত বলো, এটা হলো 4 Mbps। আচ্ছা এরপরে কোনটি নেটওয়ার্ক প্রোটোকলে কনভার্ট করতে ব্যবহৃত হয়, কোন নেটওয়ার্ক প্রোটোকল কনভার্ট করতে ব্যবহৃত হয় বলো, এটা হলো গেটওয়ে। তো কোন মেথডে প্রেরক ডাটা প্রাইমারি মেমোরিতে জমা হয়, সেটা হলো সিনক্রোনাস জমা হয়। পারবা, নর্মালি পারবা। আচ্ছা বলো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা, দেখো ন্যারো ব্যান্ডের গতি কত গতিতে ডেটা ট্রান্সমিশন হয়, দেখো 300 বিপিএস। এগুলো কিন্তু সব স্লাইডে আছে, আমি কিন্তু সব পড়ায় আসছি। দেখো ডেটা ট্রান্সমিশনের বিরতির সময় সর্বনিম্ন হয় কোন জায়গায়, ডেটা ট্রান্সমিশনের বিরতির সময় আইসোক্রোনাস। সর্বনিম্ন সময় হয় কোন জায়গায়, আইসোক্রোনাস। সিনক্রোনাসে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, দেখো অ্যাসিনক্রোনাসে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বিরতির কিন্তু নির্দিষ্ট সময় ছিল না। অ্যাসিনক্রোনাসে কিন্তু নির্দিষ্ট কোনো সময় ছিল না, সিনক্রোনাসে একটা সময় ছিল, বাট তার চাইতেও কম সময় লাগতো হলো আইসোক্রোনাসে। তো এবার ডেটা ট্রান্সমিশনের ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় কিসে বলো তো, অ্যাসিনক্রোনাসে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিসে যায়, অ্যাসিনক্রোনাসে। আচ্ছা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশন হয় কিসে, ভয়েস। এখানে আমরা ভয়েস ব্যান্ডের নাম শুনছি, বুঝছো, স্থানান্তরিত হয় কিসে, দেখো ভয়েস ব্যান্ড, আমি কিন্তু পড়ে আসছিলাম। আচ্ছা এবার যদি বলি বিপিএস এর পূর্ণরূপ কি, সেটা কি বিট পার সেকেন্ড, তাই না, বিপিএস মানে কি বিট পার সেকেন্ড, এটা হলো। এবার ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ হলো ডেটা ট্রান্সমিশনের যে গতি, বুঝছো, ডেটা ট্রান্সমিশন প্রবাহের হার বা গতি। আচ্ছা তো এরপরে আহ, আচ্ছা এরা মুখস্থ, এরা মুখস্থ, এরা মুখস্থ, এই এই ইয়ারা মুখস্থ, এটা কনফিউজিং একটা প্রশ্ন, এটা মুখস্থ। আচ্ছা তো যাই হোক, কিভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হয়, কিবোর্ড থেকে একমুখী প্রবাহ হয়, এখানে সিমপ্লেক্স একমুখী। আচ্ছা এরপরে ডেটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন হয় কিসে, তোমার সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর অ্যানাইক্রোনাস, বুঝছো, আইসোক্রোনাস। তো এখানে কি হয়, ডেটা ট্রান্সমিশনের ডিলে সবচেয়ে কম হয় আইসোক্রোনাসে, এটা আমি বলছিলাম। তো বিট সিনক্রোনাইজেশন প্রদান করে কি, ট্রান্সমিশন কন্ট্রোল। এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এরপরে আমি তোমার যদি বলি ব্যান্ডউইথের অন্য নাম কি, ব্যান্ডউইথের অন্য নাম হলো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ব্যান্ডউইথের অন্য নাম হলো তোমার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আচ্ছা এরপরে আচ্ছা ব্যান্ড স্পিডও আছে, আমি দেখি নাই। আচ্ছা আমরা সিকিউতে যাই, আমরা কিছু সিকিউ দেখাই যে সিকিউ কেমন হবে। আচ্ছা সিকিউ কে আমি আনছিলাম, দাঁড়াও দেখি। 12 মিনিট আছে না, সমস্যা নাই, থাক। এরপরে কি আবার ক্লাস নেবেন? দেখি আচ্ছা তো দেখো এই প্রশ্নগুলো পারবা কিনা বলো। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু, দেখো তোমরা যে এত ভয় পাচ্ছ এই চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টার কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। ব্যান্ডউইথ কি পড়াই নাই আমি, ব্যান্ডউইথ কি এটা কি, দেখো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসছিল। তো ব্যান্ডউইথ কি, এটা কি আমি পড়াই নাই, অবশ্যই পড়াইছি। ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলে, বা প্রতি একক সময়ে যতটুকু ডেটা আদান প্রদান করা যায়, গ্রাহক থেকে প্রেরকে যায়, প্রেরক থেকে গ্রাহকে যায়, সেটারে আমরা বলতে পারি ব্যান্ডউইথ। তো এবার কিভাবে আমরা ওয়াইফাই জোন নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এটা তোমরা লিখবা যে কিভাবে ওয়াইফাই জোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এরপরে দেখো এইগুলা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে দেখো তোমার জ্ঞান অনুধাবন প্রয়োগের উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলো আছে, উদ্দীপকে গ চিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেখো গ চিত্র কোনটা, এই যে এটা। তো পারবা কিনা বলো, আমি একটু আগে পড়াইছি, এটা একটা বাস টপোলজি। তো বাস টপোলজির যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো লিখে দিলে হয়ে গেল। এবার দেখো উপরের চিত্রগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনটা ব্যবহার করা হয়, আমি কিন্তু তোমার এক এক করে বলে দিছিলাম কোনটা কোথায় ব্যবহার করা হয়। ল্যাবে ব্যবহার করা হয় কোনটা,
এইটা, তাই না? আচ্ছা, এই যে স্টার টপোলজি মূলত কোথায় ব্যবহার করা হয়? স্টার টপোলজি মূলত ব্যবহার করা হয়, আমি বলছিলাম যে এটা স্টার টপোলজি কোথায় ব্যবহার করা হয় বলছিলাম না? বলছিলাম তো, কোথায়? অফিস আদালতে। অফিস, আদালতে, ব্যাংক এবং নিরাপত্তা সংস্থায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো দেখো দেখো এখন কোনটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, সেটা বাস নাকি স্টার? তুমি বলবা যে বাসের সুবিধা বেশি নাকি স্টারের সুবিধা বেশি। এটা তো নাই, এটা তো নাই, এটা তো আগে থেকেই বাদ, এটা তো আগে থেকেই বাদ। বাস নাকি স্টার বলবা। তো এখান থেকে বুঝলে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তার যা মন চায় তাই সে ব্যবহার করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার আমার দিক থেকে আমি যতটুকু জানি বা তোমাদের যতটুকু পড়ালাম ততদিক থেকে আমাদের কি মনে হয়, বাস টপোলজি কিন্তু ল্যাবে ব্যবহার করা হয়। আবার তুমি যদি চাও যে স্টার টপোলজির যে ব্যাপারটা সেটাও কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারো, এটা তোমার মন মতন, বুঝছো? তোমার যেটা বেশি উপযুক্ত মনে হয় তুমি সেটা কিন্তু দিয়ে ব্যাখ্যা করতে পারো, যে তোমার কোনটা উপযুক্ত মনে হচ্ছে তুমি সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব কনফিউজিং হয়। তো তোমার যেটা মনে হচ্ছে আরেকজনের সেটা মনে নাও হইতে পারে, বা টিচারের কোনটা মনে হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে না, বুঝছো? তুমি যেভাবে ব্যাখ্যা করে স্যারকে বুঝাইতে পারবা, স্যার কিন্তু তোমাকে তার আঙ্গিকে নাম্বার দিবে। আমি আমাদের আমাদের যে সমাজের যে কোর্সটা আছে, আমরা কিন্তু সমাজ পড়ি। তো সমাজের কোর্সে আহ মনে করো যে গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র এগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা ওইটা লিখতে বলেছে। এখন কেউ যদি গণতন্ত্র সম্পর্কে ভালো লেখে, ঠিক আছে, কেউ যদি স্বৈরতন্ত্র সম্পর্কে ভালো লেখে তাও ঠিক আছে। কথা হলো যে যত বেশি যুক্তি দিতে পারবে তার নাম্বার তত বেশি পাবে, এখানে কোনো কংক্রিট অ্যান্সার নাই, বুঝছো? এরপরে আমি তোমারে বলি যে এই যে আমাদের ছাব্বিশ সাহেবের অফিসে কম্পিউটার গুলো নেটওয়ার্ক স্থাপনের জন্য এক ধরনের এমন এক ধরনের তার ব্যবহার করলেন যা বাকালে ডেটা লস হয় এবং বিদ্যুৎ এবং চৌম্বক প্রভাব মুক্ত। দেখো, বাকালে ডেটা লস হয় এবং বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। আমি কি বলছিলাম, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত কোনটা? কোনটা? অপটিক্যাল ফাইবার, আমি বলছিলাম কিন্তু অপটিক্যাল ফাইবার। এবং আহ, এবং তিনি দুটি শাখা অফিসের জন্য দেখো 802.11, 802.16, এই দেখো আমি কিন্তু তোমাকে আগে এই ছক দেখায় আসছিলাম তোমাদেরকে যে 802.11 মানে কি ওয়াইফাই, আর 802.16 মানে কি ওয়াই ম্যাক্স, বুঝছো? তো এখন কথা হলো যে ইউনিকাস্ট কি, ইউনিকাস্ট কি তোমরা জানো? যে একটা গ্রাহক থেকে একটা একটা প্রেরক থেকে একজন গ্রাহক পাবে, সেটা হলো ইউনিকাস্ট। আর রাউটার, আচ্ছা, তো এখন কথা হলো দেখো, এই যে আমাদের উদ্দীপকে উল্লেখিত তারটির গঠন ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবারের গঠন ব্যাখ্যা করতে হবে, আমি কিন্তু পড়ায় আসছি তোমার অপটিক্যাল ফাইবারের গঠন। এরপরে দেখো আমাদের স্ট্যান্ড দুটির মধ্যে তুলনামূলক ব্যাখ্যা করো, মানে কি এই যে স্ট্যান্ডার্ড দুটির মধ্যে তুলনামূলক ব্যাখ্যা করো এবং এরিয়া কভারেজের দিক থেকে কোনটি উত্তম বলে তুমি মনে করো ব্যাখ্যা করো। এখন তোমার ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছো? একেবারে কিন্তু কঠিন না, তুমি যদি বিষয়গুলো অল্প অল্প জানো তাইলে কিন্তু সহজ। তো এবার আমি তোমারে বলি যে দেখো এই চিত্র দেখে তুমি কি বুঝতে পারছো? দেখো এই চিত্র দেখছো, দেখে তুমি কি বুঝতে পারছো বলো? এই যে এটা দেখে তুমি কি বুঝতে পারছো বলো? দেখো, এখন আমাদের বলছে দৃশ্যকল্পে একে, এই চিত্রে মনে হচ্ছে একটু সমস্যা আছে। আর দৃশ্যকল্পে একে দিতেছে ডেটা ডেলিভারি মোড সমূহ ব্যাখ্যা করো। এ থেকে বি, বি, ও আচ্ছা আচ্ছা, এই দেখো এই যে এ থেকে বিতে গেছে, আবার এ থেকে সিতে গেছে, এ থেকে ডিতে গেছে, তার মানে এটা কি, এটা ব্রডকাস্ট, বুঝছো? এটা ব্রডকাস্ট। আর এটা কি, এটা কিন্তু আমাদের মাল্টিকাস্ট। দেখো এটা কিন্তু মাল্টিকাস্ট, মানে কি এটাই যায় নাই বাট এই দুইটাই গেছে, তাহলে এটা মাল্টিকাস্ট। তো ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে যে ব্যাপারটা ওটা ব্যাখ্যা করতে হবে, আশা করি পারবা। তো এখন কথা হচ্ছে গিয়া যে এই তো ছিল আমাদের সিকিউ। তো বলো তোমরা কতদূর কি বুঝছো? অনেক কিছুই তো বুঝলাম। বোঝো নাই কি এবার সেটা বলো। ওই হচ্ছে ফিটকোনাস অ্যাসিনকোনাস এসব একটু মানে নামের জন্য একটু ব্যাপারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নামের জন্য আমারও উল্টাপাল্টা হইতো, এটা সত্য কথা, এটা অস্বীকার করার মতন কিছু নেই, নামের জন্য আমারও উল্টাপাল্টা হতো। দেখো, সিনক্রোনাস, অ্যাসিনকোনাস, অ্যাসিনকোনাস, অ্যাসিনকোনাস মানে হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সিনকোনাস
সিনক্রোনাস মানে হলো যেটা প্যাকেট প্যাকেট আকারে যাবে। আর কি আরেকটা কি ছিল? আইসোক্রোনাস। আইসোক্রোনাস হলো সিনক্রোনাসের চাইতে একটু আপডেট। তাহলে আমাদের যদি অ্যাসিনক্রোনাসের সাথে কিন্তু একটা স্টপ বিট এবং একটা স্টপ বিট যায়। এবং অ্যাসিনক্রোনাসের যে ব্যাপারটা, অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা তোমার যদি একটু ভালোভাবে বলি, তাহলে অ্যাসিনক্রোনাসে কি হয় বলো তো? অ্যাসিনক্রোনাসে কি হয়? টেক্সট যায়, শুধুমাত্র এসএমএস অথবা টেক্সট যায়। সিনক্রোনাসে তুমি মোটামুটি পাঠাইতে পারবা ছোটখাটো ভিডিও বা ছবি পাঠাইতে পারবা, কিন্তু ভিডিও কল বা লাইভ ক্লাস করতে গেলে তোমার কিন্তু কি আইসোক্রোনাস ব্যবহার করতে হবে, তাই না? আইসোক্রোনাস ব্যবহার করতে হবে। এই তো ব্যাপার স্যাপার গুলা। বলো আর কি বুঝতে অসুবিধা আছে? টপোলজি বুঝতে অসুবিধা আছে কিনা বলো? টপোলজি গুলো সহজ আছে। হ্যাঁ, তো প্রশ্নগুলা কিন্তু অনেক সহজ, এমসিকিউ সহজ, সিকিউ সহজ, শুধু রিডিং করতে হবে। বই প্রচুর ভাইয়া পরিমাণে এরপরে কি রিডিং ক্লাস করতে। নেবেন? হ্যাঁ, এরপরে কি আবার ক্লাস নেবেন নাকি এই পর্যন্তই? বলো এই পর্যন্ত কি করব নাকি আর নেবো? এই পর্যন্তই থাক ভাইয়া। হ্যাঁ, আমাদের যেহেতু চ্যাপ্টার শেষ, সেহেতু আমরা এই পর্যন্তই রাখি। আচ্ছা, পরের দিন কি পড়বা বলো? ইংলিশটা তো অনেকদিন পড়া হয় না। ইংলিশ। ইংলিশ কি পড়বা বলো? ইংলিশ গ্রামার গ্রামার কোনটা? বাদ দিতে। আচ্ছা, তোমরা আমাকে তাইলে পাঠাও, আজকে ক্লাস শেষ হওয়ার 10-15 মিনিটের মধ্যে আমাকে পাঠাও, এটা পড়ো। দেখে আপনাকে বলবেন। এই অথসিনিকদার কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাইলে আজকের মতন টাটা, চলে গেলাম। হ্যাঁ, কি যে আপনি কি ট্রেনিং করাইছিলেন? করাইছিলাম, যদি সমস্যা থাকে আবার করাবো। আচ্ছা তাহলে ওইটা করাইলে ভালো। এই চেঞ্জিং সেন্টেন্সে কি তোমাদের সবার সমস্যা আছে? অথই স্নিগ্ধা বলো। আছে ভাইয়া। এই অথই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে ওরও সমস্যা আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা, থাকো। আর সুবিধা অসুবিধা হইলে আমারে জানাও।